এলসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচটা ছিল অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের ৩ পয়েন্ট ছাড়া বিকল্প কোনো পদ্ধতিই ছিল না। বার্সা অলরেডি ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে বসে আছে, আর অন্যদিকে রিয়াল মাদ্রিদের ১২ ম্যাচে ছিল ৩১ পয়েন্ট। সো এলসের বিপক্ষে এই ম্যাচটা জিততে পারলে রিয়াল মাদ্রিদের ১৩ ম্যাচে হতো ৩৪ পয়েন্ট, অলরেডি বার্সা থেকে কিন্তু ৩ পয়েন্ট বেশি থাকতো। দুঃখের বিষয় হচ্ছে আমরা এলসের বিপক্ষে ৩ পয়েন্ট আদায় করে নিতে পারিনি, ১ পয়েন্ট নিয়ে বাড়ি যেতে হয়েছে। সো ৩ পয়েন্ট যদি আমরা পেতাম তাহলে টাইটেল রেসে কিন্তু আমরা অনেকটাই আগাই থাকতাম। শুরু থেকে আমরা প্লেয়ার সিলেকশনে যথেষ্ট ভুল করছি। জাবি আজকে এই জায়গায় অনেক একঘেয়ামি করছে, যেটা একেবারেই উচিত হয়নি। আমরা যদি আমাদের ডিফেন্স লাইনের দিকে একটু তাকাই, লেফট ব্যাক আমরা দেখতেছি ক্যারিয়াসকে, তিনি এই জায়গায় বেস্ট, তাকে নিয়ে আমার কোনো আপত্তি নেই। তারপর আমরা আমাদের যে মেইন দুইজন সেন্টার ব্যাকের কথা বলি, একজন হুইজেন প্লাস হচ্ছে অ্যাসেন্সিও। অ্যাসেন্সিও এই জায়গায় আজকের ম্যাচে ইন করছে, কারণ হচ্ছে এডার মিলাটো ইনজুরি কারণে এখন মাঠের বাইরে আছেন। সো অ্যাসেন্সিও এই জায়গায় একবারে টোটালি স্বাভাবিক। তারপরে আমরা যদি আমাদের রাইট ব্যাক পজিশনের দিকে একটু তাকাই, সেখানে আমরা দেখতে পারতেছি আলেকজান্ডারকে, তিনি দীর্ঘদিন পরে ইনজুরি কাটিয়ে কিন্তু স্কোয়াডের সাথে যোগ দিয়েছেন, এবং যেহেতু অনেকদিন পরে মাঠে নামছেন, তার থেকে আমরা ১০০-১০০ পাবো, এটা একেবারেই বলাটা বেমানান। সো আজকে সেটাই হয়েছে আলটিমেটলি, তিনি রাইট ব্যাক পজিশনটা সামলানোর তুলনায় তিনি বেশিরভাগ ম্যাচেই আমরা তাকে দেখছি রাইট মিডফিল্ডার হিসেবে। সো এই সুযোগটাই কিন্তু এলস নিছে, অপোনেন্ট টিম নিছে। সো তারা তাদের স্ট্রাইকাররা এই জায়গায় দিয়ে বেশিরভাগ আক্রমণটাই করছে, এবং ২টা গোলও তারা আদায় করে নিছে। এইবার যদি আমি আমাদের মিডফিল্ডারদের কথা বলি, এই জায়গায় আমার যথেষ্ট অভিযোগ আছে। ফারহান গার্সিয়াকে আমরা শুরুর একাদশে দেখলাম অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে, অথচ তিনি প্রফেশনাল একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। জাবি এই জায়গায় ভুল করছে। জাবির কাছে কিন্তু দুইটা অপশন শুরু থেকেই ছিল, বালবার্দে প্লাস কামাভিঙ্গা। তিনি দুইজনের একজনকে কিন্তু ইউজ করেন নাই শুরুর একাদশে। তারপরে যদি আমরা সেবালসের কথা বলি, সেবালস কিন্তু শুরুর একাদশে নর্মালি খেলান না। যদি না কোনো প্লেয়ার কার্যজনিত সমস্যার কারণে ম্যাচের বাইরে থাকেন, অথবা ইনজুরির কারণে ম্যাচের বাইরে থাকেন, হয়তোবা তখনই কিছু কিছু ম্যাচে সেবালস কিন্তু শুরু একাদশে থাকেন। আর নয়তোবা তিনি বেশিরভাগই সাবস্টিটিউট হিসেবে কিন্তু মাঠে নামেন। যদিও আজকে আমরা তার কাছ থেকে ওইরকম কোনো পারফরমেন্সে পাইনি, তিনি মিডফিল্ডে ভালো কানেকশন তৈরি করতে পারেন নাই। তারপরে আর্দা গুলার ন্যাচারালি মিডফিল্ডে খেলেন, তাকে নিয়ে আমার কোনো প্রবলেম নাই। তারপরে আমরা দেখতেছি জুড বেলিংহাম কিন্তু বেশিরভাগ ম্যাচে তিনি অ্যাটাকিং মিডফিল্ডের রোলটা প্লে করেন, আবার মাঝে মধ্যে তিনি ফলস নাইন হিসেবেও খেলেন। আজকে জুড বেলিংহাম দুর্দান্ত খেলছে। সো তিনি একটা গোলও করছে। সো তার বিষয়ে আমার কোনো কিছু বলার নাই, তিনি বেশিরভাগই একটু জান প্রাণ দিয়ে খেলার ট্রাই করেন। সো আলটিমেটলি আমাদের মিডফিল্ডটা কি দাঁড়ালো? আর্দাগুলার আর্দাগুলার ওইরকম পারফরমেন্স আজকে করতে পারে নাই। তারপর সেবালস, তারপর হচ্ছে ফারান গার্সিয়া, যদিও তিনি একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। সো আমি মনে করি এই জন্য আজকে আমরা মিডফিল্ডে বল হোল্ড করতে পারিনি এবং বল দখলও করতে পারিনি। অপোনেন্ট এলস আমাদেরকে যথেষ্ট ভোগাইছেন আমাদের মিডফিল্ডে। এইবার যদি আমি আমাদের স্ট্রাইকারদের কথা বলি, একজন এমবাপ্পে আর একজন রদ্রিগো। যদিও স্ট্রাইকার বলা টোটালি ভুল হচ্ছে, কারণ তারা উইঙ্গার হিসেবে ম্যাচে খেলছেন। একজন লেফট উইঙ্গার পজিশন ধরে খেলছেন, আর একজন রাইট উইঙ্গার পজিশন ধরে খেলছেন। সাবস্টিটিউট হিসেবে নামানো হলো ভিনিসিয়াসকে নামানোর পরে আমি ম্যাচের কোনো পরিবর্তনই দেখলাম না। শুধু এমবাপ্পে লেফট উইঙ্গার থেকে খেলছেন রাইট উইং পজিশনে, আর ভিনিসিয়াস খেলছেন লেফট উইঙ্গার পজিশনে। এই ছিল আমাদের স্কোয়াডের মোটামুটি একটা নমুনা। এবার আসি যে ম্যাচে আমাদের কোন কোন জায়গাগুলোতে একটু প্রবলেম ছিল। প্রথমত হচ্ছে আমরা ওপেন ফিল্ড থেকে কেউ গোল আদায় করে নিতে পারিনি। আমরা একটা গোল পাইছি কর্নার কিক থেকে, আরেকটা গোল পাইছি ফাউল কিক হয়েছে ওখান থেকে। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন রিয়াল মাদ্রিদে গোল করার দায়িত্বটা আসলে কার, আমি বলবো এমবাপ্পের। কারণ জাবি যে স্টাইলে রিয়াল মাদ্রিদকে খেলাইতেছেন, যে ট্যাকটিক্সে খেলাইতেছেন, এইটা দেখে মোটামুটি এটাই বোঝা যাচ্ছে যে আসলে গোল করার দায়িত্বটা শুধু হচ্ছে এমবাপ্পে। দেখেন, আপনি যদি একটা নির্দিষ্ট প্লেয়ার কেন্দ্রিক চিন্তা করেন, আপনি কিন্তু সফল হতে পারবেন না। বেশিরভাগ ম্যাচেই আপনি ধরা খাবেন। এইটা আপনাকে আমি সোজা সাপটা বলে দিচ্ছি, কারণ আমি রিয়াল মাদ্রিদকে টোটালি দেখাই না যে কোনো প্রকার প্রফেশনাল স্ট্রাইকার নিয়ে ম্যাচ খেলাইতে। যদিও তিনি খেলাইতে পারেন, হয়তো এটা জাবির ট্যাকটিক্সের সাথে যায় না, তিনি কিভাবে খেলান তিনি ভালো জানেন। তারপরে হচ্ছে মিডফিল্ডের প্রবলেম। মিডফিল্ডে যেহেতু প্লেয়ার চেঞ্জ হয়েছে, এই জন্য আজকে আমাদের কম্বিনেশনটা ভালো ছিল না মিডফিল্ডে। ফার্স্ট হাফে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। তারপরে হচ্ছে যেহেতু দীর্ঘদিন যাবৎ ক্লাব ফুটবল খেলেননি প্লেয়াররা, তারা দলে যোগ দিয়েছেন, তাদের এটা ফার্স্ট ম্যাচ ছিল, এই জন্য হয়তো বা আজকের ম্যাচে তারা খারাপ করতে পারেন। আমরা যেসব রেগুলার প্লেয়ারকে দেখলাম, তারা কিন্তু আজকে অত ভালো পারফরমেন্স কেউ করতে পারেনি। রিয়াল মাদ্রিদের যে সমস্যাটা আমার চোখে বিশেষ করে পড়লো, এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, তারা যেন নিজেরা নিজের মতো গোল করতে বেশি আশাবাদী। And কেন জানি না ব্যাপারটা, তাদের ভিতরে কম্বিনেশনটা আমি খুবই কম দেখতেছি। যদি একটা টিমের সাথে কম্বিনেশন না থাকে, কম্বিনেশন করে খেলতে না পারে, তাহলে কিন্তু ম্যাচে আপনি ভোগান্তিতে পড়বেন, এইটা একেবারেই স্বাভাবিক। এমবাপ্পের কাছে যখন বল যায়, এমবাপ্পে নিজে নিজে গোল করার ট্রাই করেন, বেশিরভাগ সময় তিনি মিস করেন। তারপরে ভিনিসিয়াস আর রদ্রিগো, তারা যেহেতু দীর্ঘদিন যাবত ধরে গোল পাচ্ছেন না, তারা কনফিউজড হয়ে যান, তারা কি আসলে পাস করবেন এমবাপ্পেকে, নাকি নিজেরাই গোল করার জন্য ট্রাই করবেন। ডিসিশন নিতে নিতে তারা বল হারিয়ে ফেলেন। এই জায়গার সমস্যার সমাধান যদি যাবে খুব দ্রুত করতে
না পারে তাহলে রিয়াল মাদ্রিদ কিন্তু মেলা ভোগান্তির ভিতরে পড়বে। আশা করি জাভি এই বিষয়গুলো দেখবে এবং খুব দ্রুত এগুলোর সলিউশন বাহির করবে।